নমস্কার বন্ধুরা, আমি কিক্কু। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। কেমন আছেন সবাই? বই পড়ছেন তো? আজ চলে এসেছি আবার একটা নতুন বইয়ের কথা নিয়ে। বইয়ের নাম নাস্তিক পণ্ডিতের ভিটা, অতীশ দীপঙ্করের পৃথিবী, লেখক সন্মাত্রানন্দ। তো চলুন আজকের আলোচনায় জেনে নিই নাস্তিক পণ্ডিতের ভিটা বইটা কেন পড়ব। প্রথমে চলে যাই বইয়ের বিষয়বস্তুতে। এই বইটা আমি যদি এক কথায় বলে দিই যে এটা একটা ঐতিহাসিক বা ইতিহাসাশ্রয়ী উপন্যাস, তাহলে সম্পূর্ণ বলা হয় না। জনরার দিক থেকে দেখতে গেলে হিস্টোরিক্যাল, ফিলোসফি, ফ্যান্টাসি বা থ্রিলার, এরকম আলাদা আলাদা জনরার এলিমেন্টস এই বইতে পুরোদমে বিদ্যমান, যদিও তার মধ্যে ইতিহাস এবং দর্শন এটাই মুখ্য। ঠিক সেরকমভাবেই আমি যদি বলি এটা অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের জীবন নিয়ে গল্প, তাহলেও বলাটা ঠিক সেরকম অসম্পূর্ণ থেকে যায়। কারণ এটা একটা সুদীর্ঘ এবং জটিল উপন্যাস, যাতে নানা রকম লেয়ার্স রয়েছে, প্রচুর চরিত্র রয়েছে, যাদের প্রত্যেকের গল্প বা জার্নি এখানে সমান প্রাধান্য দেওয়া হয়েছে। এই গল্পে মূলত তিনটে সময়কাল আমরা দেখতে পাই। খ্রিস্টীয় দশম একাদশ শতক, যেটা অতীশ দীপঙ্করের নিজের সময়কাল। এখানে বজ্রযোগিনী গ্রাম, যেটা অধুনা বাংলাদেশের বিক্রমপুরের কাছে অবস্থিত, সেখানে এক রাজপুত্র চন্দ্রগর্ভ থেকে কিভাবে তিনি ধীরে ধীরে বৌদ্ধ শ্রমণ মহাপণ্ডিত অধ্যক্ষ অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হয়ে উঠলেন, সেই গল্প। এবং তারপর তার আরও নানান কীর্তি, শেষ জীবনে কিভাবে ভারতবর্ষ ছেড়ে সুদূর তিব্বতে গিয়ে ধর্ম সমাজ সংস্কারের মধ্যে দিয়ে বৌদ্ধ মহাযান তত্ত্বের যে শুদ্ধতা তা তিনি ছড়িয়ে দেন। এই সুদীর্ঘ যাত্রাপথ, এটাই এই সময়কালের গল্পের মূল উপজীব্য। তারপর খ্রিস্টীয় ত্রয়োদশ শতক। এখানকার নায়ক চাগলোচাবা, তিব্বত থেকে আগত একজন লামা, যিনি তিব্বত থেকে সুদূর ভারত তথা বঙ্গভূমিতে ছুটে এসেছেন অতীশ দীপঙ্করকে জানতে, তার জীবন, তার ইতিহাস, তার চরিত্রকে আরো ভালোভাবে বুঝতে। তারপর সাম্প্রতিককাল, একবিংশ শতক। এখানকার মূল প্রোটাগনিস্ট অমিতায়ুধ, আর্কিওলজির ছাত্র, গবেষণারত। তার হাতে এসে পড়ে 1000 বছরের পুরনো একটা চন্দন কাঠের বাক্স, যার মধ্যে একটা তালপাতার পুঁথি, একটা জপমালা এবং বৌদ্ধ তারা দেবীর একটা ব্রোঞ্জের মূর্তি পাওয়া যায়। এবং প্রাপ্ত বিভিন্ন সূত্র থেকে অনুমান করা হয় এগুলোর সাথে অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের কিছু যোগাযোগ আছে। তো অমিতায়ুধ এই বাক্সটা যেখানে পাওয়া গেছে বাংলাদেশের বিক্রমপুরের কাছে এক প্রত্যন্ত গ্রামে, যেখানে অতীশ দীপঙ্করের সেটা জন্মস্থলও বটে। তো সেখানে সে যাত্রা করে এই বিষয়ে আরও তথ্য, সূত্র এই সমস্ত জোগাড় করে এই বিষয়ে গবেষণা করার জন্য। তো এই তিনটে সময়কালই এই চরিত্রগুলো বা এদের গল্পগুলো ছাড়াও তিনটে অত্যন্ত গুরুত্বপূর্ণ নারী চরিত্র আছে: কুন্তলা, স্বয়ংবিদা এবং জাহ্নবী। এখন এই তিনটে নারী চরিত্রের মধ্যে যোগসূত্র কোথায় বা গল্পে তাদের কি ভূমিকা, এটা আমি বলে দিলে আপনাদের বইটা পড়ার অর্ধেক আনন্দ মাটি হয়ে যাবে। তাই সেটা আপাতত তোলা থাক, আপনারা বই পড়ে জেনে নেবেন। আমি আর একটা ছোট্ট বিষয় বলেই আমি বিষয়বস্তু অংশটা এখানে শেষ করব। সেটা হলো, তিনটে সময়কালের কথা বললাম, কিন্তু বাস্তবে যেভাবে সময় চলে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, লিনিয়ার মডেলে, সেই মডেলটাকে এখানে ভেঙে চুরে নতুনভাবে নতুন দৃষ্টিতে দেখানো হয়েছে। সময় এখানে লিনিয়ার নয়, কোপ্ল্যানার। একই সমতলে অঙ্কিত পরস্পর ছেদি তিনটে বৃত্ত, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এবং এদের এক একটা এই ইন্টারসেকশন বা যে জায়গায় তারা একে অপরকে ছুঁয়ে যাচ্ছে, সময়ের সেই খণ্ড মুহূর্তে এক যুগের চরিত্রের সঙ্গে আর এক যুগের চরিত্রের দেখা হয়ে যেতে পারে বা দেখা হয়। খুব ইন্টারেস্টিং। আমি এর থেকে বেশি আর কিছু বলে এই বইটা পড়ার আনন্দ আপনাদের নষ্ট করতে চাই না। বিষয়বস্তু অংশ তাই এই পর্যন্তই। আমরা চলে যাব আমাদের পরের পয়েন্ট, এই বইয়ের সেন্ট্রাল থিম কি বা এর মধ্যে দিয়ে লেখক কি বার্তা দিতে চেয়েছেন। এই বইয়ের থিম এক নয়, একাধিক খুব ডিপ এবং ম্যাচিওর থিম নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। একটা থিম অবশ্যই সময়। সময়ের এই যে লিনিয়ার মডেলটা ভেঙে চুরে অন্যরকমভাবে দেখানো, এটা যে শুধুই গল্পটাকে একটা ইন্টারেস্টিং স্টোরি স্ট্রাকচার দেবার জন্য কৌশল হিসেবে ব্যবহার করা হয়েছে তা কিন্তু নয়। বৌদ্ধ সর্বাস্তিবাদের দর্শনের মূল কথাও কিন্তু এইটাই। সময়, অতীত, বর্তমান, ভবিষ্যৎ সামতলিক, একই সমতলে একই সঙ্গে ঘটে চলেছে, একই সাথে তারা আছে। এবং এই বইটা যেহেতু একজন বৌদ্ধ পণ্ডিতের জীবনের গল্প, বৌদ্ধ দর্শনের কথা বলে, তাই সর্বাস্তিবাদের সাথে এই যে
সাদৃশ্য সেটা কিন্তু নিছক কাকতালীয় নয়, বরং সময়ের এই এটাকে একটা অন্যতম থিম বা একটা অন্যরকম ধারণা হিসাবে এই গল্পে বারবার দেখানো হয়েছে। তারপরের থিম যদি বলি, সেটা হলো দর্শন এবং ধর্ম। হিন্দু ও বৌদ্ধ শাস্ত্র, তত্ত্ব, ধর্ম, দর্শন, নানান রকম আলাদা আলাদা স্কুল অফ থটস, সেইগুলো নিয়ে এবং নানান রকম দার্শনিক প্রশ্ন উত্তর, সেই সব কিছুকেই সাধারণ পাঠকের বোধগম্য হিসাবে গল্পের মধ্যে দিয়ে বারবার তুলে ধরা হয়েছে। তারপরের একটা ইম্পর্টেন্ট থিম হলো অন্বেষণ। এই অন্বেষণ এক একটা মানুষের ক্ষেত্রে এক এক রকম। অতীশ খুঁজে চলেছেন জীবনের সমস্ত গূঢ় দার্শনিক প্রশ্নের উত্তর। চাগলোচাবা খুঁজে চলেছেন অতীশকে। অমিতায়ুধ খুঁজছে ইতিহাসের মাটি চাপা পড়ে যাওয়া এক বিস্মৃত প্রায় অধ্যায়। কুন্তলা খুঁজে চলেছে জন্ম জন্মান্তর ধরে উদযাপন করে চলেছে আবহমান নারী সত্তাকে। আমরা সবাই তো আমাদের জীবনে কিছু না কিছু খুঁজে চলেছি, তাই না? মানুষ জন্ম জন্মান্তর ধরে নিজেই নিজেকে খুঁজে চলে। এবং এই গল্পের শেষে লেখক বলেছেন, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান এই অন্বেষণেরই আর এক নাম। তো অন্বেষণ অবশ্যই এই বইয়ের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং তারপর লাস্ট বাট নট অ্যাট অল দ্য লিস্ট, বরং বলা যায় দ্য মোস্ট ইম্পর্টেন্ট, যদি এই বইয়ের একটা মাত্র থিম বলতে বলা হয় বা আক্ষরিক অর্থে এইটাই এই বইয়ের সেন্ট্রাল থিম, সেটা হলো আবহমান নারী সত্তা। যে নারী সত্তা যুগে যুগে মানুষকে অগ্রসর হবার, জয় করার, উৎসর্গ করার প্রেরণা জুগিয়েছে। নানা কালে, নানা নামে, নানা রূপে সে বারবার ফিরে ফিরে এসছে জন্ম জন্মান্তর ধরে। সেই অনাদ্যন্ত মানবী সত্তাই এই বইয়ের মূল বিষয়বস্তু বা সেন্ট্রাল থিম। এবার চলে যাই এই বইয়ের আমার কি কি ভালো লেগেছে। প্রথমত, এই বইয়ের বিষয়বস্তুর গভীরতা, ইতিহাস, ধর্ম, দর্শন, এই সমস্ত বিষয়ের উপর লেখকের পাণ্ডিত্য বইয়ের প্রতি ছত্রে ছত্রে মুগ্ধ করে। ঠিক সেরকমভাবেই ভাষা এবং সাহিত্য রচনা শৈলীতেও লেখকের পাণ্ডিত্য এবং পারদর্শিতা মুগ্ধ করার মতন। খুঁটিয়ে পড়লে দেখতে পাবেন, এই আলাদা যে সময়কাল বা আলাদা স্থান পাত্র বিশেষে ভাষাশৈলী পাল্টে গেছে। যেখানে কলকাতা শহরের আধুনিক একজন যুবক, তার কথা বলা হচ্ছে, সেখানে গল্পের পেসিং অনেক ফাস্ট, সেখানকার ভাষা আধুনিক মান্য চলিত ভাষা যে বাংলা ভাষা, সেখানে সেভাবে বলা হয়েছে। আবার যখন সাম্প্রতিককালেরই কিন্তু বাংলাদেশের একটা প্রত্যন্ত গ্রামের এক অশিক্ষিত কৃষক বা একটা মেয়ে, তাদের কথা যখন বলা হচ্ছে, তখন তাদের মুখের ভাষাটা তো একদম হুবহু তুলে ধরা হয়েইছে। তার পারিপার্শ্বিক এই যে তার আনুষঙ্গিক যে বর্ণনা, সেটাও কিন্তু তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, তার পেসিং বা তার ভাষাশৈলী। আবার যখন প্রাচীনকালের একজন রাজপুত্র বা বৌদ্ধ ভিক্ষু, সেই তাদের কথা বলা হচ্ছে, তাদের মুখের ভাষা বা সেই সময়কার যে বর্ণনা, ঠিক একই রকম সামঞ্জস্য রেখে অনেক বেশি গাম্ভীর্যপূর্ণ এবং সাধু ভাষার অনেক বেশি ব্যবহার সেক্ষেত্রে দেখা যায়। গল্পের প্রত্যেকটা বর্ণনা এত জীবন্ত যে চোখের সামনে ঘটনাগুলো ভেসে ওঠে। বিশেষ করে প্রাকৃতিক বর্ণনার কথা তো আলাদা করে উল্লেখ করতেই হয়। গ্রাম বাংলার একটা অলস মধ্যাহ্ন বা একটা বিকেল, তার প্রাকৃতিক বর্ণনা থেকে শুরু করে তিব্বতের পার্বত্য অঞ্চলের যে প্রকৃতি, বা এই যে নেপালের মধ্যে দিয়ে যাচ্ছে জঙ্গল, বা একদম আলাদা আলাদা ভূমিরূপ, আলাদা আলাদা প্রকৃতি, তার যে সমস্ত বর্ণনা, প্রত্যেকটা অসাধারণ নৈপুণ্যের সঙ্গে এখানে ব্যবহার করা হয়েছে। চোখ বন্ধ করলে যেন মনে হয় তুলি দিয়ে একটা ছবি এঁকে যাচ্ছেন লেখক। খুব ভালো লাগার জায়গা। তারপর এই বইটা অনেকবার ইতিমধ্যেই বলেছি যে স্ট্রাকচারাল দিক থেকে বেশ জটিল, অনেক লেয়ার্স রয়েছে, অনেক চরিত্র রয়েছে, কিন্তু এই যে সময় নিয়ে খেলা করা বা এই যে এরকম জটিল স্ট্রাকচার, জটিলতা থাকলেও কোথাও গুলিয়ে যায় না। অনেক পাঠকেরই আমি বিভিন্ন ফোরামে আমি এটা দেখেছি, যারা পড়েননি বইটা, তাদের প্রশ্ন যে আচ্ছা, এই যে এত এরকম সময় নিয়ে করা হয়েছে, ব্যাপারটা কি আমাদের গুলিয়ে যায়? তো না, আপনাদের আশ্বাস দিই, গুলিয়ে যায় না। জটিল, কিন্তু পুরো গল্পে সম্পূর্ণভাবে গল্পের রাশ শক্ত করে লেখকের হাতে ধরা আছে, আপনাদের গুলিয়ে যাবে না। তারপর যে কোনো একটা ভালো সাহিত্য সৃষ্টির ক্ষেত্রে ক্যারেক্টার ডেভেলপমেন্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো এই বইতে
একটা ভালো সাহিত্যের ক্ষেত্রে চরিত্রগুলোর যা যা গুণাবলী থাকা দরকার, ক্যারেক্টার ডেভেলপমেন্ট যেভাবে করা হয়েছে, তাদের ক্যারেক্টার আর্ক রয়েছে, ব্যাক স্টোরি আছে, তারা রক্ত মাংসের মানুষ, তারা দোষে গুণে ভরা, ক্যারেক্টারের ফ্লজ রয়েছে, ক্যারেক্টার এজেন্সি রয়েছে, তাদের ব্যাক স্টোরি রয়েছে। তো এই সমস্ত কিছুই এই বইয়ের সমস্ত চরিত্রগুলোর মধ্যে আমরা দেখতে পাই। ভালো লাগার দিক এই বইতে প্রচুর রয়েছে, আর এর বেশি বলে আমি দীর্ঘায়িত করব না। দু একটা ছোট্ট ছোট্ট জিনিস আমার একটুখানি কম ভালো লেগেছে, সেটাও আলোচনা করে দিই। এডিটিংয়ের মূলত আমার মনে হচ্ছে সমস্যা। এই বইটা আরও অনেক কম্প্যাক্ট হতে পারত। জায়গায় জায়গায় গল্পের পেসিং অনেক সময় খুব পড়ে গেছে। অনেক সময় এমন হয়েছে যে একই ঘটনা বা একই দৃশ্য বা ভাব সেটাকে অনেকটা ধারাবাহিক গল্প বা বলা যায় ধারাবাহিক সিরিয়ালের মতন সে যে রিক্যাপ করে না, তো সেরকম রিক্যাপ করার মতন বারবার পুনরাবৃত্তি করা হয়েছে। তারপর এই গল্পের কিছু কিছু জায়গায়, আমি বলবো বেশিরভাগ ক্ষেত্রে নয়, কিন্তু কিছু কিছু এমন চরিত্র বা এমন একটা গল্প বা একটা লেয়ার এক্ষেত্রে অ্যাড করা হয়েছে, মনে হচ্ছে যেন শুধু গল্পের জটিলতা বাড়ানোর জন্যেই এটা করা হয়েছে। মূল গল্পের যে প্লট বা থিম কোনোটাকেই সেটা সার্ভ করে না। যেমন আরব্য জাদুকরের একটা চরিত্র আছে, তার মুখ দিয়ে গল্পের প্রয়োজনীয় একটা মাত্র তথ্য বলানো হয়, যে তথ্যটা অনায়াসে অন্য কোনো চরিত্রের মধ্যে দিয়ে বলানো যেত, বা সে একটা কোনো পুঁথিতে পড়ছে বা অন্য যে কোনোভাবে এই তথ্যটা কিন্তু দেওয়া যেত। তো এরকম বেশ কিছু কিছু জায়গা আমার মনে হয়েছে যে সেগুলো বাদ দিয়ে ব্যাপারটাকে আরও অনেক কম্প্যাক্ট করে তোলা যেত। এবং এই সূত্র ধরেই আমি বলি, এই অসাধারণ যদিও এই লেখা, তার মধ্যে একটা জায়গা আমার মনে হয়েছে খুব দুর্বল, সেটা হলো এরকমই একটা চরিত্র শাওন বসু। শাওন বসু এই গল্পের ক্ষেত্রে একটা সেলফ ইনসার্ট, অর্থাৎ একটা লেখার ক্ষেত্রে যখন বাস্তব জীবনের যে লেখক তার চরিত্রকে নাম বদলিয়ে গল্পের একটা চরিত্র হিসাবে সেখানে প্রয়োগ করা হয়, সেটাকে বলে সেলফ ইনসার্ট। এখন সেলফ ইনসার্ট লেখার ক্ষেত্রে ভালো মন্দ, উচিত অনুচিত, এই নিয়ে সমালোচক মহলে, সাহিত্য মহলে প্রচুর তর্ক বিতর্ক আছে, আমি তার মধ্যে যেতে চাই না। এই বিশেষ গল্পের ক্ষেত্রে এই বিশেষ চরিত্র সেলফ ইনসার্টটা একদম ওয়ার্ক করেনি। এখন বলতেই পারেন গল্পটা নানান রকম লেয়ারে রয়েছে, নানান সময় নিয়ে আলোচনা করা হয়েছে, তো এক্ষেত্রে ভাষ্যকার হিসেবে যদি একটা আলাদা চরিত্রকে আমরা মাঝে মাঝে দেখতে পাই, ক্ষতি কি? কোনো ক্ষতি নেই। বরং প্রথমে যেখানে একদম প্রথম আমরা ভাষ্যকারের চরিত্রটাকে আমরা দেখতে পাই, একটা ঝলক আমরা তার দেখতে পাই, সেই চাগলোচা বা সদ্য স্বপ্ন থেকে উত্থিত হয়ে নাস্তিক পণ্ডিতের টিলার ওপর থেকে একবার পিছন ফিরে এক ঝলকের মধ্যে যেন দেখতে পান সেই ভাষ্যকারকে, যে লিখে চলেছে এই ভাষ্য। এবং চোরাবালির মধ্যে একজন মানুষ যেমন করে ডুবে যায়, সেইভাবে শব্দমালার সমুদ্রের মধ্যে তিনি তলিয়ে যাচ্ছেন। এরকম অসাধারণ ইন্টারেস্টিং একটা মানে বিষয়, এই জায়গাটা এত সুন্দর করে লেখা হয়েছে, এত অসাধারণভাবে এক্সিকিউট করা হয়েছে, যেটা পড়তে পড়তে এই জায়গাটা আমি সত্যি স্তম্ভিত হয়ে গেছিলাম। বা এই গল্পটার শেষেও যেভাবে ভাষ্যকারকে দিয়ে শেষ করা হয়েছে, সেই জায়গাটাও বেশ লাগে। তো এইরকম ছোট ছোট করে এক ঝলকে বা আভাসে ভাষ্যকারের একটা আভাস দেওয়া যেত, এরকম ছোট ছোট করে, তাহলে কিন্তু জিনিসটা আরো অনেক উপভোগ্য হতো। তো ওভারঅল একটা খুব ভালো লেখা, তার মধ্যে এই ছোট্ট ছোট্ট একটু খচখচানি আমার রয়ে গেছে। তো এই বিষয়টা এই পর্যন্তই। চলুন জেনে নিই এই বইটা কারা পড়বেন। এই বইটা আগেই বলে দিই বেশ কঠিন, ভাব এবং ভাষা দুই দিক থেকেই। তো পাঠক হিসেবে যারা বিগিনার বা মূলত হালকাচারের লেখা যারা পড়েন, ছোটরা, কিশোর কিশোরীরা, তারা এই বইটার যথার্থ রসাস্বাদন করতে পারবেন না বলবো না, তবে করাটা একটু কঠিন হবে বা হয়তো ততটা ভালো নাও লাগতে পারে। যারা পরিণত বয়স্ক, যারা ইতিহাস, দর্শন এ সমস্ত বিষয়ে আগ্রহী, এবং সর্বোপরি যে সমস্ত পাঠক ভালো সাহিত্য কীর্তি পড়তে এবং সেটা নিয়ে ভাবতে পছন্দ করেন, তাদের জন্য আদর্শ বই। তো আর দেরি না করে পড়ে ফেলুন নাস্তিক পণ্ডিতের ভিটা। পড়তে থাকুন, ভাবতে থাকুন। ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। দেখা হবে খুব শিগগির কোনো নতুন বইয়ের কথা নিয়ে। নমস্কার।